विपक्ष के नेता महोदय कहते हैं कि पहले मेरी बात का आप जवाब दीजिए, मैं सुनना चाहता हूं। आपकी मुनसफी से संसद नहीं चलेगी, मेरे आप बोलने का क्रम मैं तय करूंगा, इस तरह से नहीं चलेगी संसद। मान्यवर, उनको धैर्य रखना चाहिए, उनको धैर्य रखना चाहिए मेरा जवाब सुनने का। इनकी एक एक बात का जवाब मैं दूंगा। সংসদের ভেতরের লড়াই এবার সরাসরি নেমে এলো রাস্তায়, নাম ধরে চোখে চোখ রেখে। রামলীলা ময়দান থেকে যে বিউগল বাজলো তা শুধু একটি জনসভা নয়, সরাসরি ক্ষমতার কেন্দ্রে ছোড়া এক রাজনৈতিক চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, গান্ধী পরিবার বনাম শাসকের সর্বোচ্চ স্তরে যে সংঘাত চলছিল সেটা কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল? এতদিন যে লড়াই সংসদের ভেতরে সীমাবদ্ধ ছিল তা কি এবার সরাসরি রাস্তায় এসে পড়ল? এখন আর আড়ালে নয়, এই লড়াই প্রকাশ্যে, মুখোমুখি এবং সম্ভাব্যভাবে আরও বিস্ফোরক। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। দিল্লির রামলীলা ময়দানে ভোট চোর গদ্দি চোর জনসভায় হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী যে ধারালো মেজাজে সরাসরি প্রধানমন্ত্রী দফতরকে আক্রমণ করেছেন, আজ পর্যন্ত দেশের কোনো বিরোধী নেতা নেত্রী হয়তো তা কল্পনাও করতে পারেননি। রবিবার ভিড়ে ঠাসা রামলীলা ময়দানের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দেশের যুব সমাজ আজ বেকারত্বে জর্জরিত, মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত, পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, কেউ পাশে দাঁড়ায় না, হতাশ যুবকেরা নেশায় জড়াচ্ছে, দিন কাটাচ্ছে বেটিং অ্যাপ বা সাট্টাবাজির অ্যাপে। আর এই সাট্টাবাজির অ্যাপ নাকি বিদেশ থেকে নয়, চালানো হচ্ছে এখান থেকেই। প্রিয়াঙ্কার অভিযোগ, সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী দফতরেই বসে এক ব্যক্তি বেটিং অ্যাপ সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িত। কংগ্রেস সংসদের দাবি, প্রধানমন্ত্রী দফতরের ভেতরে থাকা কিছু প্রভাবশালী মানুষ যাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগ রয়েছে এই সাট্টাবাজির অ্যাপ চালাচ্ছে। এই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক সংঘাত যে একেবারে নতুন বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে তা অস্বীকার করার উপায় নেই। আগে শুনুন প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন। यहाँ देश का नौजवान नशे की तरफ जा रहा है, बेटिंग ऐप में पूरे दिन बिताता है और बेटिंग ऐप चलाया कहां से जा रहा है, कहां से चलाया जा रहा है? सूत्रों के मुताबिक प्रधानमंत्री के ऑफिस में ही एक शख्स ने बेटिंग ऐप के साथ में घोटाले किए हैं। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। আমরা তা নিয়ে গোটা একটি এপিসোড করেছিলাম, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটি দেখতে পারেন। কিন্তু এই বক্তব্য প্রথমবার প্রকাশ্যে জনসমক্ষে কোনো সাংসদ বা রাজনৈতিক নেতার মুখ থেকে আসার পর নানান মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। শাসকের অন্দরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা গান্ধী এমন কথা বলার সাহস পেলেন কিভাবে? কিন্তু বিষয়টা সেখানেই থামেনি। গতকাল প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেছে একেবারে তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর ছাঁচে, সেই মেজাজে। প্রিয়াঙ্কা বলেন, এই গোটা ক্ষমতার খেলাটা আসলে ভোটের খেলা, যেখানে কিছু নির্দিষ্ট অফিসার জড়িত। এই প্রথম কোনো জনসভা ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা সরাসরি স্পষ্ট ভাষায় প্রকাশ্যে নির্বাচন কমিশনের 3 কমিশনারের নাম নেন। তারপর স্পষ্ট ভাষায় বলেন, সময় এলে এদেরও হিসেব নেওয়া হবে। প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন, এই নির্বাচন কমিশন আসলে কতটা নিরপেক্ষ? এরপর তিনি একে একে নাম করেন জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তিনি বলেন, দেশ এই 3টি নাম ভুলবে না, যত বড় ব্যবস্থাই এদের বাঁচাতে করা হোক না কেন। একদিন এদের সবাইকে এই দেশের মানুষের কাছে জবাব দিতেই হবে। লক্ষ্য করুন, প্রিয়াঙ্কা সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করছেন, সেখানে একই দিনে একই মঞ্চে দাঁড়িয়ে তার থেকে 1 বছর 7 মাসের বড় দাদা রাহুল গান্ধীর আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন অমিত শাহ। শাহকে নিয়ে প্রকাশ্য জনসভায় লোকসভার বিরোধী দলনেতা যা বলেছেন তা বিরোধী রাজনীতিতে কার্যত নজিরবিহীন। রাহুল দাবি করেন, সংসদে ভোট চুরির কথা উঠতেই অমিত শাহের হাত কাঁপছিল। রাহুলের কথায় এটা এমন এক খেলা যা একবার ফাঁস হয়ে গেলে পুরো দোকানই বন্ধ হয়ে যাবে। রাহুল বলেন, কেন কাঁপছিল আমি বলছি, এরা সাহসী থাকে শুধু তখনই যখন ক্ষমতা থাকে হাতে। যেই মুহূর্তে ক্ষমতা হাতছাড়া হবে তখন দেখবেন এদের তথাকথিত বীরত্ব কোথায় উধাও হয়। गलत लैंग्वेज यूज कर दी, हाथ कांप रहे थे, आपने ये तो सब देखा होगा। मेंटली बहुत प्रेशर में है, दबाव में है, वो देखा कल पार्लियामेंट में, पूरे देश ने देखा। প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর শরীরী ভাষায় যে তীব্র কঠোর ভঙ্গি দেখা গেল তাতে একটা বিষয় একেবারে পরিষ্কার,
গান্ধী পরিবার বনাম শাসকের সর্বোচ্চ স্তরের লড়াই এখন একেবারেই মুখোমুখি সংঘাতে পরিণত হয়েছে। আর কোনো রাগঢাক নেই। একদিকে প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধী, অন্যদিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আবারও বলছি, এটা এখন ডাইরেক্ট ফাইট। এই সংঘর্ষ পার্লামেন্টের 4 দেওয়াল পেরিয়ে রাস্তায় নেমে এসেছে। কতদূর যাবে এই লড়াই, দেশের কোথায় কোথায় ছড়িয়ে পড়বে, আর কে কার পাশে দাঁড়াবে তা সময়ই বলবে। কিন্তু একটা কথা নিশ্চিত, গতকালের পর গান্ধী পরিবার এবং শাসকের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও তিক্ত, আরও সংঘাতপূর্ণ হয়ে উঠল। এই জায়গা থেকে ক্ষমতার রাজনীতির নতুন একটা ইনিংস শুরু হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। প্রশ্ন হলো, গান্ধী পরিবার বনাম শাসকের শীর্ষ স্তরের এই সংঘর্ষ কি সমস্ত সীমারেখা ভেঙে দেবে? শেষ পর্যন্ত কি পিএমওর ওই বিতর্কিত অফিসারের বিরুদ্ধে তদন্ত হবে, নাকি রাহুল প্রিয়াঙ্কাকেই চুপ করিয়ে দেওয়া হবে? এই পরিণতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। 14ই ডিসেম্বর বহু ইতিহাসের সাক্ষী দিল্লির এই রামলীলা ময়দান থেকেই ভারতীয় রাজনীতিতে একটা মোড় ঘোরানো মুহূর্ত তৈরি হয়ে গেল। একদিকে ক্ষমতার সর্বোচ্চ স্তর, অন্যদিকে গান্ধী পরিবারের উত্তরাধিকার রাহুল এবং প্রিয়াঙ্কা। এতদিন মাঝখানে তবু পর্দা ছিল, এবার থেকে আর কোনো পর্দা রইল না। এই লড়াই এখন পুরোপুরি প্রকাশ্যে। $মিলিয়ন প্রশ্ন একটাই, অতঃপর কি হতে চলেছে? এই লড়াইয়ের পরিণতি কি হতে চলেছে? বিশেষত প্রিয়াঙ্কা গান্ধী যে টোনে একেবারে সদর দফতরে কামান দেখেছেন, তার রিটালিয়েশন হতে বাধ্য। দেশের ইতিহাসে কোনো সাংসদ এমনটা করেছেন বলে মনে পড়ছে না। জোর দিয়েই বলছি, কোনো সাংসদ গত 11 বছরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরকে আক্রমণ করেননি। প্রিয়াঙ্কা কি বলছেন? বলেছেন দেশের যুব সমাজ নেশা এবং বেটিং অ্যাপে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই বেটিং অ্যাপ নাকি প্রধানমন্ত্রীর দফতর থেকেই চালানো হচ্ছে। গত 11 বছরে কোনো এমপি এমন কথা বলার সাহস পাননি। এই যে আগ্রাসী ভঙ্গি, এই যে তীব্র তেজ, এগুলো কিসের ইঙ্গিত? দেশের সবচেয়ে আইকনিক দশেরা উদযাপিত হয় এই রামলীলা ময়দানে। রাবণ, মেঘনাদ এবং কুম্ভকর্ণের বিশাল কুশপুতুল তীর ছুঁড়ে দাহ করা হয়। রামায়ণে আছে, রাবণের নাভিতে ছিল অমৃতকুণ্ড। সেখানে আঘাত না করলে, সেখানে তীর না মারতে পারলে রাবণকে মারা সম্ভব ছিল না। আমাদেরও প্রশ্ন, প্রিয়াঙ্কা গান্ধী এই সাহস এবং অমৃতকুণ্ডের সন্ধান কোথায় পেলেন? তার মানে কি বাঘের ঘরেই ঘোগের বাসা? ঘোগ মানে আসলে ঘুঘু পাখি, এমন নিরীহ একটা প্রাণী যে তার গুহায় বাসা বাঁধতে পারে, বাকি তা কখনো কল্পনা করতে পারে? তাহলে বাঘের ঘরের সেই ঘুঘু কে, যে কংগ্রেসের বেটিং অ্যাপ সংক্রান্ত তথ্য পাচার করছে? কেক কাটার মতন করে পাকিস্তানকে দুখণ্ডে কেটে দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্মের নেপথ্যে মূল কারিগর ইন্দিরা গান্ধীকে তখন কি বলা হয়েছিল মনে আছে? দেবী দুর্গা। কে বলেছিলেন? লোকসভার তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেস নয়, বিজেপিরই এক প্রধানমন্ত্রী। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন রামলীলা ময়দানে অনেকটা সেই রূপই দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে। রাহুল গান্ধী যেদিন হরিয়ানার ভোট চুরি নিয়ে তথাকথিত হাইড্রোজেন বোমা ফেলেছিলেন, সেদিন ছুটির দিন ছিল। তবু নির্বাচন কমিশনের সব কর্মী আধিকারিকদের ছুটি বাতিল করে ডেকে আনা হয়েছিল। এবার রাহুল দাবি করেছেন সংসদে তিনি যখন হরিয়ানার ভোট চুরির কথা বলছিলেন, তখন নাকি অদূরে বসা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের আঙুল কাঁপছিল। প্রকাশ্যে এমন কথা বলা ভাবা যায়? খেয়াল করার মতন বিষয় হচ্ছে, তৃতীয় মোদী সরকার গঠনের পর থেকে রাহুল গান্ধী মোদীর নিশানায় অভিমুখ কিন্তু পাল্টে গেছে। আগে রাহুল মূলত নিশানা করতেন নরেন্দ্র মোদীকে, কিন্তু গত 1.5 বছর ধরে তার নিশানার অভিমুখ অমিত শাহ। এবার তিনি প্রকাশ্যে বলেছেন অমিত শাহের নাকি হাত কাঁপছিল। কেন এমন সরাসরি টার্গেট? কারণটা স্পষ্ট। সাম্প্রতিক লোকসভা বিতর্কে সে বন্দে মাতরম হোক বা ভোট চুরি, দীর্ঘ আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধী যথার্থই বলেছেন। এসআইআর নিয়ে কথা তুললেই আলোচনা ঘুরিয়ে দেওয়া হয়। এতে পরিষ্কার অমিত শাহই এই সরকারের মেইন অপারেটর। আমাদের মনে হচ্ছে কংগ্রেসও বুঝে গেছে এখন তাদের সামনে ডু অর ডাই লড়াই। গান্ধী পরিবার বুঝে গেছে ঠান্ডা ঘরে বা ড্রয়িং রুমে বসে রাজনীতি করার দিন শেষ হয়েছে। এবার তাদের রাস্তায় নামতেই হবে, দেখাতে হবে আভি নেহি তো কাভি নেহি। এই লড়াইয়ে নামার জন্যই কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে কংগ্রেস বলিদানের জন্য প্রস্তুত।
কৃষকেরা যেমন নিজের বলিদান নিয়ে মোদী সরকারকে নতজানু হতে বাধ্য করেছিলেন, বাধ্য করিয়েছিলেন বিতর্কিত 3 কৃষি আইন বাতিল করতে, তেমনি এবার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে জন আন্দোলনের পথে। এআইসিসি সূত্রেও আমরা খবর পেয়েছি কংগ্রেস এখন স্যাক্রিফাইস মোডে রয়েছে। খোলা রাস্তায় সরাসরি মুখোমুখি সংঘাতে নামতে দলকে প্রস্তুত করা হচ্ছে, ভেতর থেকে স্লোগানও তৈরি হচ্ছে নাও অর নেভার। আক্রমণের অভিমুখ হবেন অমিত শাহ। দল বলবে তিনি এই ব্যবস্থার মেইন অপারেটর, মেইন স্ট্র্যাটেজিস্ট। রাহুল গান্ধী সেটা বুঝেছেন বলেই তাকে বেশি নিশানা করছেন। দিল্লি রেল স্টেশনের রাজমেরি গেটের অদূরে অবস্থিত রামলীলা ময়দানে রবিবার কংগ্রেসের জনসভায় ভিড়ও ছিল চোখে পড়ার মতন। পুরনো দিল্লি, নিউ দিল্লি রেল স্টেশন, কনট প্লেস, চারদিকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট তৈরি হয়েছিল। অথচ এই সভায় কোনো শরিক দল উপস্থিত ছিল না। না অখিলেশ, না তেজস্বী যাদব, না হেমন্ত সোরেন, না উদ্ধব ঠাকরে, কাউকেই ডাকা হয়নি। পুরোটা কংগ্রেসই নিজেদের জোরে ভিড়। এখন প্রশ্ন, ক্ষমতার সর্বোচ্চ স্তরের বিরুদ্ধে কংগ্রেস কি এবার নিজের শক্তিতেই সম্মুখ সমরে নামতে চাইছে, নাকি শরিকদের বার্তা দিতে চাইছে আমরা রাস্তায় নেমেছি, এবার তোমরাও নামো। ইডি সিবিআইকে ভয় পেও না। গতকালের সভা থেকে কংগ্রেস সম্ভবত বলতে চেয়েছে আমরা একসঙ্গে লড়তে চাই, তবে আমরাও লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি। আরেকটা বার্তা হয়তো কর্মীদের জন্য, বিহার যেভাবে চুরির মাধ্যমে জেতা হলো, হরিয়ানা যেভাবে গেল, তারপর সংগঠন এবং কর্মীদের জানিয়ে দেওয়া হচ্ছে এই লড়াই আমরা লড়বই, আমরা জিতবই। শুধু লড়াই নয়, মন প্রাণ উজাড় করে সম্পূর্ণ উদ্যমে লড়ে জয় ছিনিয়ে আনার লড়াই। রাম রাবণের যুদ্ধেও রাবণ একা ছিল না, তার ভাই ছিল, 10টা মাথা ছিল, 20টা বাহু ছিল। এখানেও লড়াই শুধু মুখোমুখি হচ্ছে না, ছায়ার সঙ্গেও হচ্ছে। ইডির সঙ্গে লড়াই, সিবিআই এর সঙ্গে লড়াই, নির্বাচন কমিশনে বসে থাকা লোকজনের সঙ্গে লড়াই, অনুগত মিডিয়া ফৌজের সঙ্গে লড়াই। শাসকের গোটা বাস্তুতন্ত্রের লড়াই মানে পুরো ব্যবস্থার সঙ্গেই সংঘর্ষ। এই কারণেই এটা শুধু রামলীলা ময়দান ছিল না, আসলে ছিল যুদ্ধক্ষেত্র। খোলা চ্যালেঞ্জ, খোলা সতর্ক বার্তা। তাই নাম ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে এবার খেলা আর আড়ালে আবডালে হবে না, খেলা হবে সরাসরি। যখন তোমরা চুরি করছো, গণতন্ত্রের ডাকাতি চালাচ্ছ, সংবিধানকে তছনছ করছো, তখন সামনে এসেই লড়াই হবে। শরিকদের উদ্দেশ্যেও বার্তা, ভয় ঝেড়ে ফেলে তোমরাও এই লড়াইয়ে যোগ দাও। ভয় নয়, লড়াই এখন একমাত্র পথ, কারণ শৃঙ্খল ছাড়া তোমাদেরও হারানোর কিচ্ছু নেই। আসলে এটাও এক ধরনের বার্তা। এই বার্তা অখিলেশ যাদব, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সব শরিকদের জন্য বার্তা হচ্ছে সময় এসে গেছে, শঙ্খনাদ বেজে গেছে, রাস্তায় নামুন। গতকাল থেকে দেশের রাজনৈতিক মহলে প্রশ্নটা ঘুরছে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকেই লঙ্কা কাণ্ডের প্রথম অধ্যায় শুরু করেই দিলেন। এর আগে রাহুল গান্ধীকে তীব্র থেকে তীব্রতর ভাষায় কটাক্ষ করেছে শাসক শিবির, কখনো পাপ্পু, কখনো যুবরাজ, কখনো রাহুল বাবা। কিন্তু গত 10ই ডিসেম্বর বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দেশের বিরোধী দলনেতাকে যে ভাষায় কটাক্ষ করেছেন তা বেনজির। রাহুল গান্ধীকে তিনি বলেছেন অয়েশ, মানে আয়েশি, যার ধ্যান জ্ঞান আসলে সংসদের শীতকালীন অধিবেশনের আবহেই 15 থেকে 20 ডিসেম্বর রাহুল গান্ধীর জার্মান সফর পূর্ব নির্ধারিত ছিল। সেখানে গিয়েই তিনি জার্মান সাংসদ এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন। রাহুলকে প্রস্তাবিত এই জার্মান সফরে শেহজাদ পুনাওয়ালা বিলাসী পর্যটন বলেও কটাক্ষ করেন। শেহজাদ নিজের এক স্যান্ডেলে গত 10 তারিখ রাহুল গান্ধীকে লিডার অফ পার্টিং অ্যান্ড পর্যটন বলে আখ্যা দিয়ে লেখেন, ওয়ান মোর ভ্যাকে, নর্মাল পিপল টেক ভ্যাকেশনস বিটুইন ওয়ার্ক সেশনস, দিস ম্যান ডাজ, তারপর 3টে ডট। অর্থাৎ তিনি বলেছেন সাধারণ মানুষ কাজের মাঝে ছুটি নেয়, কিন্তু এই লোকটি, তারপর 3টে ডট। ভ্যাকে শব্দটাই এখানে সবচেয়ে আপত্তিকর। ভ্যাকেশনের ইংরেজি স্ল্যাং শব্দ ভ্যাকে, মানে রাহুলের জার্মান সফরকে বিজেপি মুখপাত্র সরাসরি আরেকটা বিলাসী ভ্রমণ বলে ব্যঙ্গ করেছেন। এবার পাল্টা শাসকের উদ্দেশ্যে গান্ধী পরিবারের তরফে যেভাবে ব্যক্তিগত আক্রমণ শুরু হলো, তাতে লড়াই নতুন করে জমে উঠতে চলেছে। এবার সত্যিই চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করলো। শেহজাদ পুনাওয়ালার এই শব্দের পাল্টা জবাবে 11ই ডিসেম্বর কংগ্রেস মোদিজির একটি পুরনো ভিডিও পোস্ট করে, যা এক মহিলাকে ঘিরে। তবে আমরা তার মধ্যে যাচ্ছি না, শুধু বোঝাতে চাইছি পরিস্থিতি এখন অদৃশ্য তরোয়াল হাতে সম্মুখ সমরে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই যুদ্ধংদেহী অবস্থান যে কোনো পক্ষের জন্যই কঠিন হয়ে উঠতে পারে কি?
রাহুলের জন্য, শাসকের জন্য? এতদিন কি হতো? দেশের রাজনীতিতে ব্যক্তিগত চরিত্রে কাদা ছড়ানোর ব্যাপারটা মোটামুটি সব পক্ষই এড়িয়ে যেতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এমনকি প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত চরিত্র নিয়েই প্রশ্ন উঠলেও সেটাই পাবলিক ডোমেইনে তোলা হচ্ছে, সব প্রশ্নই প্রকাশ্যে আনা হচ্ছে। এই পাবলিক ডোমেইনের রাজনীতিটা শাসক শিবির থেকেই শুরু হয়েছে। হয়তো পাল্টা লড়াইয়ের ময়দান তৈরি করার জন্যই এই রাজনীতিটা শাসক শুরু করেছে, কিন্তু এই খেলা দিনের শেষে বিপজ্জনক খেলায় পরিণত হতে পারে। তাতে হয়তো আরো কলুষিত হতে পারে রাজনীতির অঙ্গন। রাহুল গান্ধী বারবার বলছেন তিনি সত্যের লড়াই লড়ছেন, তাহলে সেই সত্যের কাঠগড়ায় রাহুল গান্ধীকেও দাঁড়াতে হবে, আর একই কাঠগড়ায় দাঁড়াতে হবে শাসককেও। জনগণই বিচার করবে কার সত্য কতটা টেকে। রাহুল প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ফলে লড়াই শুরু হয়ে গেছে। আর শুধু নেতারা নয়, জনতাকেও সঙ্গে নিয়ে লড়াই শুরু হয়ে গেল। একা কংগ্রেসের ডাকে কোনো জনসভায় এত ভিড়, এত তীব্রতা গত কয়েক বছরে দেখা যায়নি। এবং এই লড়াই নতুন মোড়ে ঢুকে পড়তে চলেছে। শুধু লক্ষ্য রাখুন, এখন বলার মুখোশ আজ খুলে পড়েছে। সংসদ, কমিশন, এজেন্সি আর মিডিয়ার আড়াল ভেঙে রাজনীতি নেমে এসেছে খোলা রাস্তায়, যেখানে ক্ষমতার নয়, পরীক্ষা হবে সাহসের। সবশেষে জরুরি প্রশ্ন, এই লড়াই কি আর শুধু বক্তৃতার, নাকি রাষ্ট্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই ফয়সালার লড়াই? তবে গান্ধী পরিবার যে লড়াইয়ে নেমে পড়ল, সেখান থেকে আর পিছু হটার কোনো জায়গাই নেই। হয় জয় হবে, নয়তো ইতিহাস নির্মম রায় দেবে। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।